এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের থার্ড সেমিস্টারে যাদের অনার্সের DSCC3 পেপার রয়েছে, এই পেপারে একটু গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ প্রশ্নের অ্যান্সারও আমি পোস্ট করতে শুরু করে দিয়েছি। তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নিত্য নতুন বিভিন্ন আপডেট ও সাজেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখবে। তাহলে আর বেশি দেরি করছি না, আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, এই ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে প্রাচীন ভারতে শূদ্র ও অস্পৃশ্যদের অবস্থান আলোচনা করো। 20 মার্কসের প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু সাজেশানে এই প্রশ্নটি দিয়েছিলাম। এবারে আমি অ্যান্সারটি বলছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নাও। প্রাচীন ভারতের সমাজ ব্যবস্থা ছিল এক জটিল শ্রেণীবিন্যাসের ওপর প্রতিষ্ঠিত। একসময় জন্ম ও পেশার ভিত্তিতে মানুষের সামাজিক মর্যাদা নির্ধারিত হতো। এই প্রথা অনুযায়ী সমাজের সবচেয়ে নিম্ন স্তরে ছিল শূদ্র ও অস্পৃশ্যদের অবস্থান। তাদের জীবনযাত্রা ছিল কঠোর, নিয়মকানুন ও বৈষম্যে পরিপূর্ণ। বৈদিক যুগ থেকে শুরু করে গুপ্ত যুগ পর্যন্ত এই দুটি শ্রেণীর সামাজিক অবস্থান, অধিকার এবং পেশাগত ভূমিকায় উল্লেখযোগ্য পার্থক্য ছিল, যা তৎকালীন সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশকে প্রতিফলিত করে। এবারে দেখো, শূদ্র আর অস্পৃশ্যদের অবস্থান চাওয়া হয়েছে। প্রথমে আমি শূদ্রদের অবস্থান নিয়ে অ্যান্সারটি বলছি। প্রাচীন ভারতের বর্ণাশ্রম প্রথার চতুর্থ ও সর্বনিম্ন স্তর ছিল শূদ্রদের। মনুসংহিতা, স্মৃতিশাস্ত্র এবং অন্যান্য ধর্মশাস্ত্রে শূদ্রদের প্রধান কর্তব্য হিসেবে উপরের তিনটি বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যদের সেবা করাকে নির্ধারিত করা হয়েছিল। তাদের কোনো ধর্মীয় বা শিক্ষাগত অধিকার ছিল না। তারা বেদ পাঠ করতে বা যজ্ঞে অংশগ্রহণ করতে পারত না। তাদের প্রধান পেশা ছিল কৃষিকাজ, পশুপালন এবং অন্যান্য কারিগরি কাজ, যা উচ্চবর্ণের মানুষেরা নিজেদের জন্য অসম্মানজনক বলে মনে করত। ঐতিহাসিক ডিডি কোশাম্বী তার দ্য কালচার অ্যান্ড সিভিলাইজেশন অফ অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া গ্রন্থে দেখিয়েছেন যে শূদ্ররা ছিল সমাজের উৎপাদনশীল অংশ, যারা মূলত কৃষি ও হস্তশিল্পের মাধ্যমে সমাজের অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলেছিল। তাদের শ্রমের ওপর ভিত্তি করেই সমাজের উচ্চ শ্রেণীগুলি নিজেদের জীবনযাত্রা নির্বাহ করত। পরবর্তী প্যারা দেখো, শূদ্রদের সামাজিক ও ধর্মীয় অধিকার ছিল অত্যন্ত সীমিত। তারা উপনয়ন সংস্কার করতে পারত না, যা উচ্চবর্ণের জন্য অপরিহার্য ছিল। এর ফলে তারা একবার জন্মানো হিসেবে বিবেচিত হতো, যেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যরা দুইবার জন্মানো বা দ্বিজ হিসেবে গণ্য হতো। শূদ্রদের সঙ্গে উচ্চবর্ণের মানুষের বৈবাহিক সম্পর্ক ছিল নিষিদ্ধ। তাদের জলকূপ বা স্নানের ঘাট ছিল আলাদা, যদিও কিছু কিছু ক্ষেত্রে তারা শূদ্রদের জন্য নির্ধারিত মন্দিরে পূজা করতে পারত। তবে অধিকাংশ ধর্মীয় অনুষ্ঠান থেকে তাদের দূরে রাখা হতো। তাদের জন্য জ্ঞানার্জন করাও নিষিদ্ধ ছিল এবং বেদ শ্রবণ বা পাঠের চেষ্টা করলে তাদের কঠোর শাস্তি দেওয়া হতো। শূদ্রদের প্রধান পেশা ছিল কৃষি ও বিভিন্ন কারিগরি কাজ। তারা কামার, কুমোর, তাঁতি, কাঠমিস্ত্রি ইত্যাদি পেশায় নিযুক্ত ছিল। এই পেশাগুলি সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এই কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সামাজিক মর্যাদা ছিল না। যদিও কিছু শূদ্র শাসক ব্যবসায়ী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছিল, যা তাদের সামাজিক অবস্থার কিছুটা উন্নতি ঘটিয়েছিল, তবে সামগ্রিকভাবে তাদের অর্থনৈতিক অবস্থা ছিল দুর্বল। তাদের অর্জিত সম্পদের অধিকাংশই উচ্চবর্ণের মানুষের কাছে কর বা সেবার বিনিময়ে চলে যেত। আর্থার শোপেনহাওয়ারের মতো দার্শনিকরা প্রাচীন ভারতের শূদ্রদের দাসত্বের সঙ্গে তুলনা করেছেন, কারণ তাদের শ্রম ও জীবন উচ্চবর্ণের সেবায় নিয়োজিত ছিল। প্রাচীন ভারতের দাসপ্রথার সঙ্গে শূদ্রদের অবস্থানের একটি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অনেক ক্ষেত্রে শূদ্রদের দাস হিসেবে বিক্রি করা বা কেনা যেত। মনুসংহিতায় 7 ধরনের দাসত্বের উল্লেখ আছে, যার মধ্যে শূদ্রদের জন্য জন্মসূত্রে দাসত্ব ছিল অন্যতম। যদিও তাদের দাসত্ব গ্রিক বা রোমান দাসপ্রথার মতো কঠোর ছিল না, তবুও তাদের স্বাধীনতা ছিল সীমিত। তাদের মালিকের ইচ্ছার ওপর তাদের জীবন নির্ভরশীল ছিল। তাদের ব্যক্তিগত সম্পত্তি বা নিজস্ব মতামত প্রকাশের অধিকার ছিল না, যা তাদের মানবিক মর্যাদা নষ্ট করত। পরবর্তী বৈদিক যুগ ও গুপ্ত যুগে শূদ্রদের অবস্থার কিছুটা উন্নতি ঘটে। বিশেষ করে কৃষি ও বাণিজ্যের প্রসারের ফলে শূদ্রদের মধ্যে
কিছু অংশ অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে ওঠে। কিছু শূদ্র শাসক হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করেন। এই সময়কালে তাদের জন্য কিছু ধর্মীয় নিয়ম শিথিল করা হয় এবং তারা কিছু ক্ষেত্রে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পায়। এই পরিবর্তনগুলি শূদ্রদের সামাজিক মর্যাদা কিছুটা হলেও বৃদ্ধি করলেও উচ্চবর্ণের সঙ্গে তাদের বৈষম্য সম্পূর্ণরূপে দূর হয়নি। এবারে অস্পৃশ্যদের অবস্থান সম্পর্কে বলছি। দেখো, অস্পৃশ্যরা ছিল প্রাচীন ভারতে সমাজ ব্যবস্থার সবচেয়ে নিম্ন স্তরের মানুষ। তারা শূদ্রদের চেয়েও নিচে ছিল এবং বর্ণপ্রথার বাইরে পঞ্চম শ্রেণী বা অন্তজ হিসেবে পরিচিত ছিল। এই শ্রেণীর মানুষদের স্পর্শ করলে উচ্চ বর্ণের লোকেরা নিজেদের অপবিত্র মনে করত, তাই তাদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখা হতো। তাদের প্রধান পেশা ছিল মৃত পশুর চামড়া পরিষ্কার করা, মৃতদেহ সৎকার, ঝাড়ু দেওয়া এবং নোংরা স্থান পরিষ্কার করা। এই কাজগুলিকে অত্যন্ত অশুচি বা অপবিত্র বলে মনে করা হতো। অস্পৃশ্যদের মূল সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা হতো। তাদের গ্রাম বা শহরের বাইরে থাকতে বাধ্য করা হতো এবং তারা নির্দিষ্ট সময়ের বাইরে মূল জনপদে প্রবেশ করতে পারত না। তাদের জন্য আলাদা জলকূপ, বাজার ও পথ ছিল। তারা নিজেদের আগমন জানানোর জন্য একটি বিশেষ ধরনের শব্দ বাজালে উচ্চবর্ণের মানুষরা সতর্ক হতে পারত। এই ধরনের বৈষম্য তাদের সামাজিক জীবনকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল। ফা হিয়েন এবং হিউয়েন সাংয়ের মতো চীনা পর্যটকরা তাদের বর্ণনায় অস্পৃশ্যদের এই বিচ্ছিন্ন জীবনযাত্রার কথা উল্লেখ করেছেন। অস্পৃশ্যদের জন্য পেশাগত স্বাধীনতা ছিল না। তাদের কেবলমাত্র সমাজের সবচেয়ে অশুচি ও অগ্রহণযোগ্য কাজগুলো করার অনুমতি ছিল। যেমন চণ্ডালদের কাজ ছিল মৃতদেহ সৎকার করা এবং অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করা। এই ধরনের পেশা তাদের সামাজিক মর্যাদা আরও নিচে নামিয়ে দিয়েছিল। কোনো অস্পৃশ্য অন্য কোনো পেশা অবলম্বন করতে পারত না এবং তাদের বংশগতভাবে একই কাজ চালিয়ে যেতে হতো। এই পেশাগত সীমাবদ্ধতা তাদের অর্থনৈতিকভাবে দুর্বল রেখেছিল। অস্পৃশ্যদের জন্য আইনি ও ধর্মীয় বৈষম্য ছিল অত্যন্ত কঠোর। মনুসংহিতা অনুযায়ী শূদ্রদের জন্য কিছু নির্দিষ্ট অধিকার থাকলেও অস্পৃশ্যদের কোনো অধিকারই ছিল না। তাদের বিরুদ্ধে কোনো অপরাধ হলে বিচার ব্যবস্থা উচ্চবর্ণের মানুষের পক্ষ নিত। তারা বেদ বা কোনো ধর্মীয় গ্রন্থ পাঠ তো দূরের কথা, শুনতেও পারত না। তাদের মন্দিরে প্রবেশ ছিল কঠোরভাবে নিষিদ্ধ এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের কোনো প্রশ্নই ছিল না। এই ধরনের বৈষম্য তাদের মানবিক মর্যাদা সম্পূর্ণভাবে কেড়ে নিয়েছিল। অস্পৃশ্যদের প্রায়শই মানুষ হিসেবে গণ্য করা হতো না। তাদের সমাজে একটি বিচ্ছিন্ন অংশ হিসেবে দেখা হতো, যাদের সাথে কোনো সম্পর্ক স্থাপন করা নিষিদ্ধ ছিল। তাদের স্পর্শে মানুষ অশুচি হয়ে যাবে এমন বিশ্বাস ছিল। এই মানসিকতা তাদের প্রতি সমাজে গভীর ঘৃণা ও অবজ্ঞা তৈরি করেছিল। তাদের জীবন ছিল সম্পূর্ণভাবে অবহেলিত ও উপেক্ষিত। এই অবস্থা দীর্ঘদিন ধরে ভারতীয় সমাজে একটি গভীর ক্ষত সৃষ্টি করেছিল। প্রাচীন ভারতে শূদ্র ও অস্পৃশ্যদের অবস্থান ছিল বৈষম্যের এক চরম দৃষ্টান্ত। শূদ্ররা যদিও বর্ণাশ্রমের অংশ ছিল, তাদের সামাজিক ও ধর্মীয় অধিকার ছিল সীমিত এবং তারা প্রধানত উচ্চ বর্ণের সেবায় নিয়োজিত ছিল। অন্যদিকে অস্পৃশ্যরা ছিল সমাজের সবচেয়ে অবহেলিত অংশ, যারা বর্ণপ্রথার বাইরে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন জীবনযাপন করত। তাদের স্পর্শ ছিল অশুচি এবং তাদের কোনো মৌলিক মানবিক অধিকার ছিল না। এই বৈষম্যমূলক ব্যবস্থা শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতীয় সমাজে একটি গভীর প্রভাব ফেলেছিল, যা আজও কিছু ক্ষেত্রে পরিলক্ষিত হয়। এই অবস্থা প্রমাণ করে যে তৎকালীন সমাজে কতটা অসম ও অমানবিক ছিল, যেখানে মানুষের মর্যাদা নির্ধারিত হতো জন্ম ও পেশার ভিত্তিতে এবং তা মানবতাকে চরমভাবে অবমাননা করত। তারা সম্পূর্ণ অ্যান্সারটি আমি শেয়ার করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্ন খাতায় নোট ডাউন করে নেবে এবং পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।